নির্বাচন আইনশৃঙ্খলা পরিস্থিতি বড় চ্যালেঞ্জ। পরিবেশ নিয়ে শঙ্কা নেই ইসির। ভোটের মাঠে বিভিন্ন বাহিনীকে ৮ দিন রাখার প্রস্তাব। প্রচারণায় ব্যবহার করা যাবে না ড্রোন। বগুড়ায় এনসিপির সভার বাইরে ককটেল বিস্ফোরণ। নির্বাচন ঘিরে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা দেখছেন সার্জিস। শাপলা প্রতীক না দেয়ায় ইসির সমালোচনা। পিয়ার সহ ৫ দাবিতে জামায়াত ও ৭ দলের বিক্ষোভ। নভেম্বরে গণভোট ছাড়া নির্বাচন হতে না দেওয়ার ঘোষণা। নব্য ফ্যাসিবাদ তাড়ানোর হুঁশিয়ারি। গণভোটের মাধ্যমে দাবি আদায় করা ছাড়া বাংলাদেশের মানুষ আগামী দিনে জাতীয় নির্বাচন হতে দেবে না। আবার যদি কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাহলে সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত আছে। জুলাই জাতীয় সনদে সই না করা দলগুলো স্বাক্ষর করবে বলে আশাবাদী বিএনপি। এ নিয়ে জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে মনে করে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের দিন গণভোট হলে রাষ্ট্রের ব্যয় কমবে, বাড়বে ভোটার উপস্থিতি। গণভোট হলে নির্বাচিত সংসদ সনদ বাস্তবায়নের বাধ্য থাকবে বলেও মন্তব্য করেন তিনি। আহমেদ সালেহিনের রিপোর্ট। দীর্ঘ ৭ মাসের বৈঠকে ঐক্যমত্য কমিশনের দেয়া ৮৪টি প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর সমর্থনের পর সই হয় জুলাই জাতীয় সনদ। নানা আলোচনা আর মত দ্বিমতের পরও ২৬টি দল স্বাক্ষর করে ঐতিহাসিক রাজনৈতিক এই দলিলে। সই করেনি এনসিপি সহ কয়েকটি বাম দল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ মনে করেন, কেউ সনদে সই না করলেও জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না। তবে সরকার ও জাতীয় ঐক্যমত্য কমিশনের আশ্বাসে নির্ধারিত সময়ের মধ্যেই সনদে সই করবেন বাকিরা। তারা স্বাক্ষর করবেন না এরকম কোনো অবস্থান প্রকাশ করেনি। বলেছে সনদে কি আছে দেখে তারপরে তারা স্বাক্ষর করবেন। আমি আশা করি তারা সময় করে স্বাক্ষর করবেন। সে স্বাক্ষর করার সুযোগটা আছে। আমি মনে করি সেটা জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। সনদ নিয়ে গণভোটের বিষয়ে একমত সব দল। দুটি দল ছাড়া সবাই চায় জাতীয় নির্বাচনের দিনই হোক গণভোট। সালাউদ্দিন আহমদ মনে করেন, একই দিন গণভোট হলে রাষ্ট্রীয় খরচ কমবে, বাড়বে ভোটার উপস্থিতি। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, এটা একটি ঐতিহাসিক রাজনৈতিক সমঝোতার দলিল। সেটা বাস্তবায়নের জন্যেই আমরা এখন অঙ্গীকারাবদ্ধ এবং সেটার আইনি ভিত্তি দেওয়ার জন্যেই গণভোট আয়োজন করতে হবে। সেই বিষয়েও আমরা সবাই একমত। দুই একটি রাজনৈতিক দল বলছে যে আগে হতে হবে, সেটা আগে হওয়াটা যৌক্তিক নয়। এখন সেই সময় নেই, বরং জাতীয় সংসদ নির্বাচনের একই দিনে গণভোটের জন্য একটা ব্যালট থাকলে তাতে ভোটার টার্নআউট বেশি হবে। কোনো দাবি তুলে কেউ নির্বাচন বিলম্বের চেষ্টা করলে তা বিএনপি মানবে না বলেও সাফ জানান বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক। জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার যে কোনো প্রয়াসকে আমরা স্বাগত জানাতে পারি না। বগুড়ায় এনসিপির সমন্বয় সভার বাইরে ককটেল বিস্ফোরণ হয়েছে। ঘটনাকে নির্বাচন সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করার অপপ্রয়াস দেখছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বগুড়া জেলা পরিষদ কার্যালয়ে এনসিপির সমন্বয় সভা চলার সময় হঠাৎই বাইরে ককটেল বিস্ফোরণ। আতঙ্ক ছড়িয়ে পড়লে নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার দুপুরের এ ঘটনায় একটি ককটেল বিস্ফোরিত হলেও অবিস্ফোরিত অবস্থায় আরেকটি উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, নির্বাচন সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করার অপপ্রয়াস চলছে। বাংলাদেশকে নিয়ে যারা চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, তাদের একটা আমরা আস্ফালন দেখতে পাচ্ছি। অডিটোরিয়ামের পাশে ককটেল বিস্ফোরণ হতে পারে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বাংলাদেশের বর্তমান নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে আছেন তাদের এখানে অ্যাক্টিভ থাকার কথা, ততটুকু হয়তো তারা এখন থাকছেন না। আমরা দেখেছি বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ভিতরে ওইরকম সেন্সিটিভ জায়গায়, এয়ারপোর্টের মতো জায়গায় কিভাবে আগুন ধরে যায়, আমরা এটাকে কখনো মনে করি না এটা স্বাভাবিক প্রক্রিয়া। এটা অবশ্যই একটা চক্রান্ত বা ষড়যন্ত্রের অংশ। এর আগে জয়পুরহাটের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে দলটির সমন্বয় সভা শেষে সার্জিস আলম বলেন, আগামী সংসদে নির্ধারকের ভূমিকায় থাকবে এনসিপি। আগামীর যে সংসদ নির্বাচন, সেই নির্বাচনে এই শক্তিশালী সাংগঠনিক কাঠামো তৈরির পরে এনসিপি আগামীর সংসদে কারা যাবে তার নির্ধারকের ভূমিকায় থাকবে এনসিপি। আমরা জনগণের প্রতিনিধিত্ব করে সংসদে সরকার দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করতে চাই, না হয় শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্ব করতে চাই। আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হওয়ার জন্য রাজনীতি করতে আসি না। জয়পুরহাট থেকে বগুড়ার সভা শেষে পঞ্চগড়ে চলে যান সার্জিস আলম।
তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মহাসমাবেশ। প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক নেতারা। কাল শাহবাগ অভিমুখে কালো পতাকা মিছিলের ঘোষণাও দেন তারা। এদিকে বিএনপি সরকার গঠন করলে এমপিও শিক্ষকদের চাকরি জাতীয়করণের আশ্বাস দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। বাড়ি ভাড়া 20%, মেডিকেল ভাতা 1500 টাকা ও উৎসব ভাতা 75% করার দাবিতে 8 দিনের অবস্থান কর্মসূচির পর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ডাক দেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। অভিভাবক, ছাত্রছাত্রী সকলেই যেহেতু আমাদের এই দাবির সঙ্গে একমত, তাহলে কেন আমাদের এই দাবিটা মেনে নেওয়া হচ্ছে না? সমাবেশ থেকে মঙ্গলবার শাহবাগ অভিমুখে কালো পতাকা মিছিলের ঘোষণা দেন শিক্ষক নেতারা। এছাড়া দেশজুড়ে ডাক দেয়া হয় অবস্থান কর্মসূচির। সিদ্ধান্ত নিয়েছি 22 তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করব, যেহেতু মহাসচিব আমাদেরকে কথা দিয়েছেন। এরপরে যদি না হয়, পরবর্তী যে পরিস্থিতি তৈরি হবে, এটা বাংলাদেশ কখনো দেখিনি। শিক্ষকদের সমাবেশে যোগ দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেন, শিক্ষার আধুনিকায়ন ছাড়া কোনো সংস্কার সম্ভব নয়। বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের চাকরি জাতীয়করণের প্রতিশ্রুতি দেন তিনি। শিক্ষকদের ন্যায্য দাবি আগামী দিনে যেন এই আন্দোলন আর না করতে হয়, সেই জন্য ওই যে পূর্ণ জাতীয়করণের কথাটাই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এদিকে শিক্ষকদের আন্দোলনে সংহতি জানিয়ে সরকারকে দাবি মেনে নেয়ার আহ্বান জানান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। 13,750 টাকায় একজন ব্যাচেলর শিক্ষকের জীবন চলে কিনা? রোববার বাড়ি ভাড়া 5% বৃদ্ধি করে সরকার প্রজ্ঞাপন দিলেও তা প্রত্যাখ্যান করে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক নেতৃবৃন্দ। জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলায় শেখ হাসিনার পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। সকালে ট্রাইব্যুনাল 1-এ যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। তিনি ট্রাইব্যুনাল আইনের নানা সীমাবদ্ধতা আছে দাবি করে বলেন, এই আইনে বিচার হলে তা হবে প্রশ্নবিদ্ধ। এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে উত্থাপিত রাষ্ট্রপক্ষে নানা যুক্তির বিরোধিতাও করেন তিনি। বলেন, মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালে শেখ হাসিনার হাত ছিল না। সরকার চালাতে গেলে অনেক অপ্রিয় কাজ করতে হয়। পরে মঙ্গলবার পর্যন্ত যুক্তিতর্ক উপস্থাপন মুলতবি করে ট্রাইব্যুনাল। এর আগের 5 দিনে এই মামলার অভিযোগের পটভূমি ও সাক্ষীদের জবানবন্দি বিশ্লেষণ করে যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সকালে শেখ হাসিনার মামলায় একমাত্র গ্রেফতার আসামি ও রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়। একটি বিচারের অর্থ হলো এই যে তাকে সর্বপ্রকারের সুযোগ সুবিধা তাকে দিতে হবে। সেই সব সুযোগ সুবিধা থেকে এই আইনের কারণে বাধাগ্রস্ত হয়, এ কথাটা আমি বলেছি। সেই কারণে আমি বলেছি যে আইনটি এমন একটি আইন যে আইনটায় হাত পা বেঁধে নদীতে ফেলে দেওয়ার মতো, ফেলে দিয়ে বলা হয় তুমি সাঁতার কাটো। এই সাঁতার কাটা কতখানি সম্ভব এটা প্রসিকিউশন রাষ্ট্রের কাছে, ট্রাইব্যুনালের কাছে আমি ছেড়ে দিয়েছি।